স্বাগত দর্শক, ৭১ জার্নালে আপনাদের সাথে আছি আমি তানিয়া রহমান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিষয় নিয়ে বিশ্লেষণ করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া ও নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সেই খবরের সাথে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনা টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন ডেইলি টাইমস অফ বাংলাদেশের উপদেষ্টা সম্পাদক ইলিয়াস খান। অনেক ধন্যবাদ এবং স্বাগত, যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে। আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন বসেছে। নতুন সরকার আজকে আনুষ্ঠানিকভাবে সংসদের তাদের উপস্থিতি, বিরোধী দলের উপস্থিতি আমরা দেখেছি। নানা রকম ঘটনাও ঘটেছে, সে খবর নিয়ে তো আলোচনা করবে। আমাদের সাথে অন্যান্য অতিথিরা যুক্ত হয়েছেন, তাদের সাথে দর্শক আপনাদের একটু পরিচয় করে দিতে চাই। যুক্ত হয়েছেন আমাদের সাথে আজিজুল বারী হেলাল এমপি, তথ্য বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় বিএনপির। আছেন আমাদের সাথে শাহ ইফতেখার তারিক, সাংগঠনিক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশের, এবং আছেন এস এম সাইফ মোস্তাফিজ, যুগ্ম সদস্য সচিব এনসিপি। আপনাদের তিনজনকে স্বাগত, ধন্যবাদ সময় দিয়েছেন আমাদের সাথে। ইলিয়াস খান, আপনাকে দিয়ে যদি আলোচনা শুরু করি, সেটি হচ্ছে আজকের সংসদ অধিবেশন কেমন দেখলেন? অধিবেশন শুরু হয়েছে, ভালোই হয়েছে। আমরা জানি যে এই সংসদ অধিবেশনটি আমাদের, যে কথা আমি শুরুতে বললাম, খুব কাঙ্ক্ষিত ছিল। কারণ দীর্ঘদিন সংসদের নামে যে কি বলে এক ধরনের প্রহসন আমরা দেখেছি, যারা সরকারে তারাই বিরোধী দলকে বলা হচ্ছে যে গৃহপালিত বিরোধী দল। প্রকৃত ভূমিকা যেটি সেটি পালন করেনি আমরা দীর্ঘদিন দেখেছি, গত 15.5 বছর। বাট এবার কিন্তু একটি বাংলাদেশের ইতিহাসে ফ্রি ফেয়ার একটা ইলেকশনের মধ্য দিয়ে জনপ্রতিনিধি নিয়ে যেতে হবে। এবং আগের সংসদ, বিশেষ করে 3টি সংসদে যারা ছিলেন সদস্য, তারা কিন্তু প্রকৃত জনপ্রতিনিধি ছিলেন না, কিন্তু তারা ভোটে নির্বাচিত হয়ে আসেনি। ভোট নিয়ে নানা প্রশ্ন আছে। আপনি জানেন যে 14 সালে আমরা দেখেছি বিনা ভোটে 154 জন হয়ে গেছে। তারপর দেখলাম রাতের ভোট, দেখলাম এবার আবার দেখলাম দামি ভোট 24-এ। কিন্তু এবারে যারা নির্বাচিত হয়ে এসেছেন 13 এবং অনেক প্রাণের বিনিময়ে প্রায় 2000 মানুষ মারা গেছে, 40,000 লোক আহত হয়েছে। তারপরে এক ধরনের নতুন পরিবেশে বাংলাদেশের নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে এবং দেশে বিদেশে সর্বত্রই। এবং এই প্রথম নির্বাচন বাংলাদেশে একজন মানুষ কিন্তু মারা যাননি। বিরাট ঘটনা। এবং আপনি কোথাও খুব বেশি শুনেন নিশ্চয়ই, আমরা কেউই শুনিনি যে কোথাও মারামারি হয়েছে, কেন্দ্র দখল হয়েছে, এই দৃশ্যগুলো কিন্তু ছিল না। এর মাধ্যমে যারা প্রকৃত জনপ্রতিনিধি তারা নির্বাচিত হয়ে এসেছেন, তারা আজকে সংসদে বসছেন। বিরোধী দল খুব বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, আমরা দেখেছি তারা আজকেই ওয়ার্কআউট করেছে। ভালো, এটা তো গণতন্ত্রের বিউটি আসলে। এটাই তো ভাইব্রেন্ট সংসদ হলে তো এটাই হতে হবে। যেমন তাদের যে আপত্তি সেটি তারা জোরালোভাবে জানিয়েছেন। হয়তো আবার সরকার যদি ভালো কাজ করে তাদের দৃষ্টিতে সেটি অ্যাপ্রিসিয়েট করবে। এবং তারা একটু বলেছে যে আমরা কি ছায়া মন্ত্রিপরিষদ গঠন করবে। এটি অত্যন্ত ভালো দিক। আশা করতে চাই আমরা, বাংলাদেশের মানুষ দীর্ঘদিন গণতন্ত্রহীন অবস্থায় ছিল, দেশের সংসদে যে মূল ভূমিকাটি সেটি পালন করেনি। তো নতুন সংসদের কাছে আমরা প্রত্যাশা করি বাংলাদেশ যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারে। কারণ আমরা অনেকে খুব গা রক্ষার জন্য বলি যে 54 বছর গণতন্ত্রের জন্য বেশি সময় না, 54 বছর কমও সময় না। কিন্তু গণতন্ত্র, শিশু গণতন্ত্র বলি, শিশু গণতন্ত্র কিন্তু এখন আর নেই। এখন আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। এবং আমাদের তরুণ বন্ধুরা যারা 24 সালে আন্দোলনটি করেছে, অনেকে জীবন দিয়েছে, বিএনপি বা জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোই ছিল। এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে যে দলগুলো ছিল তার অধিকাংশই কিন্তু এই সংসদে আছে, 9টি দল এই সংসদে আছে। এটি অত্যন্ত পজিটিভ দিক। আমরা আশা করতে চাই সকল ভেদাভেদ ভুলে অন্তত রাষ্ট্রের প্রশ্নে, জাতীয় প্রশ্নে সবাই যেন ঐক্যবদ্ধ থাকে। ইতিপূর্বে আমরা কিন্তু এসব প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হতে দেখি। আলোচনা করবার আরো সময় আছে আমাদের। আমি একটু যেতে চাই এস এম সাইফ মোস্তাফিজ আপনার কাছে। সেটি হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার সংসদের আজকের অধিবেশনের শুরুতে তার বক্তব্যে তিনি বলেছেন কাঙ্ক্ষিত সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। আপনার দৃষ্টিতে এই মন্তব্যটি কিভাবে দেখছেন? সমালোচক এবং যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। যে দীর্ঘ একটা লম্বা সময় পর আসলে আমরা আমাদের আজকে একটা কাঙ্ক্ষিত দিনে আমরা উপনীত হতে পেরেছি। এবং প্রায় 17-20 বছরের একটা ক্রান্তি লগ্ন পেরিয়ে বাংলাদেশের মানুষ তাদের সেই কাঙ্ক্ষিত সংসদীয় অধিবেশনে আজকে দেখতে পেল। এবং যিনি প্রধানমন্ত্রী আছেন তারেক রহমান সাহেব, তার বক্তব্য তিনি যা বলেছেন সেটাকে আমি পজিটিভলি নিচ্ছি। এবং বাংলাদেশের স্বার্থে
নতুন ভাবে যদি আমাদের এগোতে হয়, সবাইকে সাথে নিয়ে আসলে আমাদের সামনের দিকে এগোতে হবে এবং একটা হেলদি, একটা প্রাণোজ্জ্বল সংসদীয় অধিবেশন এবং সংসদ আমরা সবাই চাচ্ছি। এবং দলমত নির্বিশেষে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, জুলাইয়ের আকাঙ্ক্ষা তো একটা সামষ্টিক জায়গা থেকে আমরা বিবেচনা করতে পারি, যেটা আসলে 54 বছর ধরে বাংলাদেশের জনগণ পায়নি, দেখেনি। এবং যেই বঞ্চনার জন্য, যেই শোষণের জন্য, যেই বৈষম্যহীনতার জন্য আমাদের এই জুলাইতে এত মানুষ শহীদ হয়েছে, এত মানুষ অঙ্গহানি হতে হয়েছে, তাদের সেই স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সরকারি দল, বিরোধী দল মিলে আসলে কাজ করতে হবে। যদিও আমরা দেখতে পেলাম যে হাসিনার যে পালিত চুপ্পু, তার মাধ্যমে সংসদীয় অধিবেশনের একটা পার্ট তিনি প্লে করেছেন, যেটার ক্ষেত্রে আমাদের আগে থেকে আমরা বিরোধিতা করছিলাম এবং আমরা বারবার বলছিলাম যে উনাকে আসলে অপসারণ করে যদি এটা শুরু করা যায়, কিন্তু তারপর আমরা দেখেছি যে আসলে সেটি আসলে তোয়াক্কা করা হয়নি। এইটা আমাদের জন্য খুবই দুঃখজনক এবং আমরা এটা আসলে এক্সপেক্ট করিনি। নিশ্চয়ই এই বিষয়টি নিয়ে আমরাও আলোচনা করতে চাই। আমাদের সাথে যেহেতু আজিজুল বারী হেলাল এমপি আছেন, তবে তার আগে আমি একটু শাহ ইফতেখার তারিকের কাছেও একটু আসতে চাই। সেটি হচ্ছে যে আপনার দৃষ্টিতে, যদিও আপনাদের প্রতিনিধিরা সংসদে নেই, তারপরেও আপনার দৃষ্টিতে সংসদ অধিবেশন আপনারা লক্ষ্য করেছেন, কেমন হলো প্রথম দিনের অধিবেশনটি? ধন্যবাদ আপনাকে। আলোচনায় যারা যুক্ত আছেন তাদেরকেও মোবারকবাদ জানাচ্ছি এবং যারা এই মুহূর্তে অনুষ্ঠানটি দেখছেন তাদের সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথমে একটা কারেকশন দিই। আপনি বলেছেন যে আমাদের প্রতিনিধি নেই, আমাদের প্রতিনিধি সংসদে আছেন এবং আমরা যারা সংসদের বাইরে আছি আমরাও এই সংসদকে পর্যবেক্ষণ করছি। প্রথমে সাধুবাদ জানাতে চাই, আজকে সংসদের প্রথম অধিবেশনে শুরু হলো। এটা খুব একটা আশাব্যঞ্জক দিক। আমরা আশা করব সংসদ প্রাণবন্ত থাকবে, সংসদ কার্যকর হবে এবং জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে সংসদ কার্যকর ভূমিকা রাখবে। প্রকৃত স্বাধীনতা এবং সার্বভৌমত্বের স্বাদ মানুষ যে পাচ্ছে না, সেই না পাওয়ার বেদনাটা দূর হবে এবারের সংসদের মধ্য দিয়ে, এটা আমরা প্রত্যাশা করি। সংসদ উত্তপ্ত থাকুক, সংসদ প্রাণবন্ত থাকুক, এটা প্রত্যাশা। রাজপথ যেন উত্তপ্ত না হয়, সেই পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, এটাই আমাদের প্রত্যাশা। দেশ এগিয়ে যাক। দেশের মানুষ স্বাধীনতার 54 বছর পরে এসে যে সুফল পাওয়ার কথা ছিল তা পায়নি। মেহনতি মানুষ এখনো পর্যন্ত স্বাধীনতার প্রকৃত স্বাদ তারা পায়নি। অর্থনৈতিক মুক্তি, অর্থনৈতিক বৈষম্যহীনতার স্বাদ তারা পায়নি। এটা এবার পাক, এটা আমরা প্রত্যাশা করি। এখনো পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী হিসাবে যিনি দায়িত্ব নিয়েছেন জনাব তারেক রহমান, তার ভূমিকাকে সাধুবাদ জানাচ্ছি, ইতিবাচক ভাবে দেখতে চাই। তবে কিছু বিষয়ে দ্রুত তার পদক্ষেপ আমরা প্রত্যাশা করছি। তিনি নতুন বার্তা দিচ্ছেন, যেটা আমাদের মধ্যে আশা জাগাচ্ছে। দেখা যাক এটা কতটুকু উনি সফল করতে পারেন, সেই প্রত্যাশায় আমরা রইলাম। কিন্তু সারা দেশে তার দলের নামে যা হচ্ছে বিভিন্ন জায়গায়, এটা আমরা প্রত্যাশা করি না। এটাকে খুব কঠোর হস্তে দমন করা উচিত। ওনার স্বার্থেই দমন করা উচিত, ওনার সরকারের স্বার্থেই দমন করা উচিত, দেশের স্বার্থেই দমন করা উচিত। বিভিন্ন জায়গায় যে অরাজকতা চলছে, এই অরাজকতার জায়গাগুলি দ্রুত অ্যাড্রেস করে এগুলিকে পদক্ষেপ না নেওয়া হয়। কিছু কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু আরো ব্যাপকভাবে আমরা পদক্ষেপ আশা করছি। সবাইকে, সংসদে যারা গিয়েছেন, সরকারি দল, বিরোধী দল, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং এই সংসদ প্রাণবন্ত হোক সেই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ শাহ ইফতেখার তারিক। আমি দুঃখিত, আপনাদের একজন প্রতিনিধি আছেন, হয়তো কোনো কারণে আমার কাছ থেকে তথ্যটি হয়তো একটু আমি বলতে ভুলে গিয়েছিলাম, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আজিজুল বারী হেলাল এমপি, আপনি আছেন আমাদের সাথে। সেটি হচ্ছে আপনার কাছেও সাধারণভাবেই আসলে আলোচনা শুরু করতে চাই যে আজকের সংসদ আপনার দৃষ্টিতে কেমন হলো, সেটি কতটা প্রাণবন্ত হলো, এবং যেহেতু সামনের দিনগুলো এখনও পড়ে আছে, আমরা সামনের দিনগুলোতে কেমন দেখতে পাবো? আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। ধন্যবাদ আপনাকে। যে আজকে আমি সংসদ অধিবেশনে যোগ দিলাম একজন নতুন সংসদ সদস্য হিসাবে। আমার একটা এক্সাইটিং ইভেন্টস আমার জন্য এটা, এবং একই সাথে একটা আবেগেরও জায়গা এখানে রয়েছে যে আমাদের
গণতন্ত্রের যে পথিকৃৎ, তার মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া, যিনি গত 17 বছর এই গণতন্ত্রকে উত্তরণের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে লড়াই তিনি করেছিলেন এবং যে নির্যাতন তিনি ভোগ করেছেন, তার পরিবার, তার দল, দেশের মানুষ সবাই নির্যাতন ভোগ করেছেন। আজকের এই সুন্দর দিনটি তিনি যদি উপস্থিত থাকতেন তাহলে আমাদের কাছে আরো ভালো লাগতো, কিন্তু তিনি আজকের এই সুন্দর দিনটিতে অনুপস্থিতিতে আমাদের মধ্যে একটি আবেগ সৃষ্টি করেছে, একটা আবেগ ঘন পরিবেশও সৃষ্টি হয়েছিল। এবং আমি এক্সাইটিং এই জন্য বলছি, দেখেন আজকে আমরা বহু রক্ত ত্যাগ, আত্মত্যাগের পরে যে একটা ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল টু অল একটা ইলেকশনের মাধ্যমে আমরা গণতন্ত্রের পথে যে যাত্রা শুরু করেছি একটা শূন্য থেকে। দেখেন যে স্পিকার ছিল না, ডেপুটি স্পিকার ছিল না, সেখানে আপনি দেখেছেন যে বাংলাদেশের স্বাধীনতার পরে প্রথম সংসদ 73-তে যে সংসদটা বসেছিল একজন পার্লামেন্টের মেম্বারের সভাপতিত্বে, আপনার আব্দুর রশিদ তর্কবাদী খুব সম্ভব সভাপতিত্বে প্রথম সংসদটির সূচনা হয়েছিল। ঠিক এরকমই আজকে কিন্তু আমরা এরকম একটি শূন্য অবস্থা থেকে আমরা সমস্ত রাজনৈতিক দল, অভ্যুত্থানের সমস্ত রাজনৈতিক দল যে আনঅ্যানিমাসলি ইউনাইটেড ছিলাম, যে সংসদটাকে ইনসেপশন একটা গুড ইনিশিয়েটিভের মাধ্যমে সেটা আমরা করতে পেরেছি। এই জন্য আমাদের সমস্ত বিরোধী দল, সরকারি দল, সমস্ত সদস্য, স্বতন্ত্র প্রার্থী সবাই আমরা ধন্যবাদ পাওয়ার যোগ্য যে নিশ্চয়ই আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব, তবে সেটি বিরতির পর আরো বিস্তারিতভাবে। আপনারা সবাই আছেন আমাদের সাথে, বিরতির পর আবারও নিশ্চয়ই আলোচনায় ফিরবো। দর্শক, একাত্তর জার্নালে বিরতির সময় হয়ে গেল, বিরতির পর আবারও নিশ্চয়ই যুক্ত হবেন। ধন্যবাদ দর্শক, সাথে থাকার জন্য আমন্ত্রণ আবারও একাত্তর জার্নালে। আজকে যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন বসেছে, প্রথম দিনের নানা খবর আসলে সকল গণমাধ্যমেই আছে। ইলিয়াস খান, আপনাকে যদি এখন এই পর্বের আলোচনা শুরু করি, রাষ্ট্রপতির ভাষণ সবচেয়ে নজর ছিল সবার, এবং সেখানে বিরোধী দলের ওয়াকআউট কিভাবে দেখছেন? না, রাষ্ট্রপতি আসলে তো ব্যক্তি না, এটা একটা প্রতিষ্ঠান। আজকে তার ভাষণটি লক্ষ্য করবেন, এবং তার ইতিপূর্বে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখনকার ভাষণ আমরা দেখেছি, একদম বৈপরীত্য কিন্তু আছে, একদম পুরো রিভার্স। তখন যিনি তেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিয়ে নানা মন্তব্য করেছেন, বাট এখন কিন্তু তার পক্ষে অনেক কথা বলেন। যে একসময় তারা স্বীকারই করতে চাইতেন না যে তিনি স্বাধীনতার ঘোষক, বাট এখন কিন্তু এগুলো সব স্বীকার করে নিয়েছেন। তিনি প্রতিষ্ঠান, তিনি লিখিত বক্তব্য আসলে পাঠ করেছেন। অনেকে এগুলো নিয়ে প্রশ্ন করেছে যে তিনি এরকম রিভার্স হয়ে গেলেন। আজকে আলোচনা শুনছিলাম, বাট আমাদেরকে এটা বুঝতে হবে এটা কিন্তু প্রতিষ্ঠান। এখানে যদি অন্য কেউ থাকতো, যেভাবে লিখে দেবে সেভাবে তার পাঠ করতে হবে, এটি হচ্ছে বিধি। এবং বিরোধী দল বলছে, যদি তারা বিরোধী দল তার কাছে শপথও নিয়েছে, এবং গত বছর যে 24 সালে যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, এর মধ্যে কয়েকজন পার্লামেন্ট সদস্য আছেন, যখন তারা উপদেষ্টা হিসেবে তার কাছ থেকে শপথ নিয়েছেন, এবং এই 17 মাসে কিন্তু খুব বেশি তারা কিছু রাষ্ট্রপতিকে নিয়ে বলেও নি, বাট হঠাৎ করে তারা খুব রাষ্ট্রপতি তাকে অপসারণ করতে হবে এগুলো বলেছে। আজকে তারা প্রতিবাদ করেছে, সংসদীয় গণতন্ত্র এগুলো আছে, তারা করেছে এবং ওয়ার্কআউট করেছে শেষ পর্যন্ত। বাইরে আমাদের যে নবগঠিত রাজনৈতিক দল নাগরিক পার্টি, তারা বাইরেও। তাহলে আমরা বলতে পারি যে সংসদের ভিতরে এবং বাইরে আন্দোলন চলবে, যে আমরা সবসময় শুনি, সেটি তারা আজকে প্রথম দেখে দিল। যদিও সরকার গঠনের মাত্র 2 দিন পরেই তারা কিন্তু বিক্ষোভ করেছে, বিশাল বিক্ষোভ বাইতুল মোকাররম উত্তর গেটে। এগুলো আমাদের গণতান্ত্রিক সংস্কৃতি, বাট সবাইকে সহনশীল হতে হবে। আমাদের প্রতিবাদের ভাষা, নাম উচ্চারণের ধরন, কারণ আমি কিন্তু একটা প্রতিষ্ঠানকে, আমি একটি চেয়ারকে অনার করতে হবে আমার, সেটি আমাদের মাথায় রাখা উচিত বলে আমি মনে করি। এস এম সাইফ মোস্তাফিজ, আপনার কাছেই আসতে চাই, যেহেতু আপনারাই সবচেয়ে বেশি এই বিষয়ে বারবারই বলেছেন, রাষ্ট্রপতির ভাষণ যদি হয় সংসদে ওয়াকআউটের, মানে আপনাদের দলের পক্ষ থেকে বারবারই বলা হয়েছে, আপনাদের সংসদ সদস্যরা বলেছেন, এবং বিরোধী দলের পক্ষ থেকেও, জামাত ইসলামের পক্ষ থেকেও এই বিষয়টি বলা হয়েছে। কিন্তু বিধি অনুযায়ী এই বিষয়টি আজকে হয়েছে। একটু বলবেন আমাদেরকে, যে প্রশ্নটি আসলে সবার কাছেই বারবারই আসে, যে এই রাষ্ট্রপতির কাছে শপথ নেওয়া, এই রাষ্ট্রপতির 17 মাস গেল সরকার যখন ছিল, তখন কেন আপনাদের দলের সরকারে থাকা সত্ত্বেও একবারও রাষ্ট্রপতির বিষয়ে, পদত্যাগের বিষয়ে আলোচনা হয়নি, এখন কেন? ধন্যবাদ এই প্রশ্নের জন্য। দেখেন,
আমরা যারা দীর্ঘদিন ধরে আসলে আন্দোলন সংগ্রাম বা বিভিন্ন মুভমেন্টের সাথে ছাত্র অবস্থা থেকে জড়িত ছিলাম, আমাদেরকে কিছু ক্যারেক্টার বা কিছু মানুষ অনেক বেশি মানে উৎসাহিত করতো রাজনীতির ক্ষেত্রে বা অনেক আইডিওলজি জায়গা থেকে। তার মধ্যে অবশ্যই আমি আমাদের আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার কথা উল্লেখ করতে চাই। তার নিজের স্টেটমেন্ট আমরা অনেক সময় শুনেছি যে তিনি আসলে বলেছেন যে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য এই সংবিধানকে আসলে ছুঁড়ে ফেলে আমাদের সামনে এগোতে হবে। এবং যখন আসলে জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হলো এবং ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ আরেকটি নতুন সময়ে পদার্পণের দিকে আগাচ্ছে, সে সময় কিন্তু আমরা দেখেছি যে যে রাজনৈতিক দলগুলো ছিল তারা হচ্ছে যে সেনাপ্রধান ছিলেন তার সেখানে সদর দপ্তর বাসভবনের ওইখানে একরকম বৈঠক করতে গিয়েছিলেন এবং তখন একরকম ঘটনা বা একদিকে মোড় নিচ্ছিল সবকিছু। কিন্তু তখনও কিন্তু ছাত্র তরুণরা যারা ছিলেন সামনের সারি থেকে, আমি স্পেশালি বলতে চাই আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম থেকে শুরু করে যারা ছিলেন, তারা কিন্তু চেষ্টা করেছেন যেন একটা সঠিক মানে ভুল পথে যেন বাংলাদেশ আবার না যায় এবং সেই জায়গা থেকে ফিরিয়ে আনার চেষ্টা হয়েছে। এবং আমরা খুব দায়িত্বশীলতার সাথে আমরা চেষ্টা করেছি বিএনপি বা বাংলাদেশ জামাত ইসলামী সহ যারা স্টেক হোল্ডার আছেন তাদের সাথে আলোচনা করে একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। প্রথমে এটা একটা বিপ্লবী সরকারের দিকে কিন্তু চাইলেই তরুণরা যেতে পারতো, কিন্তু আমরা বলেছিলাম যে একটা জাতীয় সরকারের দিকে যেতে, যেখানে যারা যারা আমাদের স্টেক হোল্ডার আছেন সবাই যেন একটা সমান মর্যাদার সাথে একটা এই সিচুয়েশনে হ্যান্ডেল করতে পারে। কিন্তু দেখা গেছে যে সেই সময় আসলে তাদের থেকে আমরা বাধা পেয়েছি এবং তারা সেক্ষেত্রে রাজি হয়নি। এবং আমরা তো সংবিধানকে আসলে ছুঁড়ে ফেলে দিয়ে চুপ্পু সাহেব যিনি আছেন ওনাকে আসলে সেই জায়গা থেকে অপসারণ করে সেই জায়গাটা আমরা সংগঠিত করতে চেয়েছিলাম। কিন্তু আমরা দেখেছি বারবার সংবিধানের দোহাই দিয়ে বিএনপি এই জায়গাটা বারবার কালক্ষেপণ করেছে এবং সেক্ষেত্রে ধরেন যে সংবিধানের ধারা অব্যাহত রাখার ক্ষেত্রে 106 ধারার আলোকে ওথ নেওয়ার একটা সিচুয়েশন তৈরি করা হয়েছে এবং বারবার আমাদেরকে তারা আশ্বাস দিয়েছেন যে কিছুদিন পরই তাকে হচ্ছে কোনো একটা প্রক্রিয়াতে সরানো হবে। কিন্তু আমরা দেখেছি নানা রকম প্রক্রিয়ার আবর্তন হলেও বিএনপি তাকে কখনোই সরাতে চায়নি। এই নিয়ে আন্দোলন হলেও তারা তাকে বারবার আগলে রেখেছে এবং আমরা আজকেও দেখলাম সাংবিধানিক ধারার জায়গাটা যেহেতু তারা বারবার বলে, সেক্ষেত্রে কিন্তু সংসদীয় অধিবেশনে তাকে অভিশংসন করে আসলে সেই সুযোগটা কিন্তু তাদের হাতে ছিল। এবং এটা কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের সবার একটা আকাঙ্ক্ষার জায়গা ছিল, কারণ আপনি যতই বলেন না কেন এই চুপ্পু হচ্ছে রাষ্ট্রপতি বা একটা প্রতিষ্ঠান, কিন্তু এই মানুষটি তো আসলে তার আসনে বসে যখন এই রিয়া আগুবকে এত অল্প বয়সী একটা বাচ্চা তাকে যখন হত্যা করা হয় বা হাজার হাজার আমাদের শহীদেরা হত্যা হয়, সে মানুষটা তো এখানে বসে দেখেছে, হেসেছে। এবং সে তো এই খুনি হাসিনার অন্যতম একজন সহযোগী এবং যখন থেকে তিনি ক্ষমতায় আছেন তিনি তো আমি দেখেছি যে বর্তমানে যে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব থেকে শুরু করে বিএনপি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, কাউকে বাদ রাখিনি এরকম অকথ্য ভাষায় কথা বলতে। এবং তাকে আজকে বসিয়ে তারা আসলে কোন গণতন্ত্র পুনরুদ্ধার করলো, কোন সংবিধানের ধারা অব্যাহত রাখলো, মানে এটা আমার নিজের কাছে লজ্জা লাগছে। বিএনপির জন্য আমার আসলে মায়া হয়, তাদের রাজনৈতিক দৈন্যতা এত নিম্ন দিকে যাচ্ছে যেখানে আসলে তারা এটা আসলে এনজয় করছে যে আসলে এই চুপ্পুকু দিয়ে তারা এই কথা বলাইছে ওই কথা বলাইছে। এবং আমি আসলে আজকে একটু অবাক হচ্ছিলাম সোশ্যাল মিডিয়া যখন আমি ঘাটাঘাটি করছিলাম যে আসলে কি মানে আওয়ামী লীগকে এবার ফিরে আসলো কিনা বা হাসিনাকে ফিরে আসলো কিনা। কারণ আমরা চুপ্পুকে অপমান করা বা তার বিরুদ্ধে যে যখন আমরা একটা অবস্থা নিয়েছি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের থেকেও আমার যারা বিএনপির সহযোগী যা বন্ধুরা আছেন তারা হচ্ছে তাকে ডিফেন্ড করা শুরু করেছে। এবং খুব আশ্চর্যজনক ভাবে এই চুপ্পু এখন তাদের একরকম ত্রাণকর্তা হিসেবে দাঁড়িয়েছে। তো এটা খুবই আনফরচুনেট, কারণ জুলাই রেভলিউশনের ফলে যে মানুষ আমরা আজকের সংসদীয় অধিবেশনে আমরা যেতে পারলাম, তারেক রহমান সাহেব থেকে শুরু করে আমার শ্রদ্ধেয় হেলাল ভাই থেকে শুরু করে আমাদের সহযোদ্ধা হাসনাত, নাহিদ, যারাই আজকে সুযোগ পেয়েছে সংসদে যাওয়ার জন্য, আমার মনে হয় যে এটার জন্য পুরোটা অবদান আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানে যারা ছাত্র জনতা যারা আছেন, যারা আসলে শহীদ হয়েছেন সেই পরিবার, এবং সেই পরিবারগুলোও কিন্তু আজকে দেখছিল সংসদীয় অধিবেশন এবং তাদের অনেকের সাথে আমার কথা হয়েছে, তারা আসলে এই ব্যাপারটা আসলে ভালোভাবে মেনে নিতে পারেনি। তা আমি আশা করব আমাদের যারা সিনিয়র যারা লিডাররা আছেন তারা এই আকাঙ্ক্ষাগুলা একটু আসলে বোঝার চেষ্টা করবেন এবং জুলাই সনদের যে আকাঙ্ক্ষা এবং সেই পরিষদের যে ওতটা, এটা নিয়ে আসলে সামনের দিনে সুন্দর বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে বিএনপিও একসাথে কাজ করবে, জামাত সহ এনসিপি সহ যারাই আছেন না কেন আমরা একসাথে যেন কাজ করতে পারি।
আজিজুল বারী হেলাল, আপনারা কি আওয়ামী লীগকে ফিরিয়ে আনছেন? দেখেন, আমরা আওয়ামী লীগকে ফিরিয়ে আনবো কেন? আর আমি সাইদ মুস্তাফিজের কথা একটা কথা বলতে চাচ্ছি যে আপনার 5ই আগস্টের সরকার পতনের পরে আপনারা শাহাবুদ্দিন চুপ্পুর আন্ডারে শপথ নিয়েছেন। এখন তার বক্তব্য শুনতে সমস্যা কি? তো এই যে স্ববিরোধিতা, যে একটা প্যারাডক্স সৃষ্টি হয়েছে, আমি যেটাকে দেখলাম যে আপনি 8 আগস্ট খুব সম্ভব শপথ নিয়েছেন চুপ্পুর আন্ডারে, শাহাবুদ্দিন চুপ্পু প্রেসিডেন্টের আন্ডারে, তাই না? সেই প্রতিষ্ঠানটিকে আপনি এখন সেটা রয়ে গেছে। এখন কি কারণে রয়ে গেছে এই ব্যাখ্যা দিতে গেলে আপনার যেহেতু আমরা কেউ এই বিষয়টা জানি না, আমরা এটাই জানি যে এটা একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা সরকার পরিবর্তন হয়েছে। প্রেসিডেন্ট কিন্তু সরকার না, প্রেসিডেন্ট রাষ্ট্রপ্রধান। আপনার তখন যদি রাষ্ট্রপ্রধানের আন্ডারে শপথটি না নিতেন বা সব রাষ্ট্রপ্রধানকে তখনই যদি সরানো যেত এই 8ই আগস্টেই, তাহলে কিন্তু এই প্রশ্নগুলো এখন উঠতো না। যেহেতু তিনি রয়ে গেছেন, কি কারণে রয়ে গেছেন সেটা সাইদ মুস্তাফিজ যেটা বলছে সেটা কতটুকু অথেন্টিক, কতটুকু ঐতিহাসিক সেটা নিয়ে আমি আলোচনা করব না। কিন্তু আপনারা তো শপথ নিয়েছেন, তার আন্ডারে 3 জন উপদেষ্টা শপথ নিয়েছেন, তাদের একজন আজকে সংসদে উপস্থিত ছিলেন। তিনি এখন এই বক্তব্যটাকে ওয়াকআউট করলেন। হ্যাঁ, ওয়াকআউট, আমি তো বললাম যে সাংবিধানিক গণতন্ত্রের একটা সৌন্দর্য, এটা আপনি ওয়াকআউট করতে পারেন। কিন্তু এখন যদি বলেন যে তাকে কেন রাখা, তার আন্ডারে তাকে কেন ভাষণ দিতে হবে, তার ভাষণ কেন শুনতে হবে, তাহলে প্রশ্ন ওঠে আপনি কেন তার আন্ডারে শপথ নিলেন? তা আমি এই বিতর্কে যাব না। আপনার মনে করতে হবে যে আমরা একটা শূন্য অবস্থান থেকে, যেটা আমি প্রথমে বলেছি যে শুরু করতে যাচ্ছি, যে স্পিকার নেই। আপনি দেখেন, আমি বললাম 73-এ যা হয়েছে এখনো তাই হলো, স্পিকার নেই, ডেপুটি স্পিকার নেই, মানে হু উইল প্রিজাইড ওভার দ্য সেশন। তখন একটা আপনি দেখেন সাংবিধানিক উপায়েই অথবা ডক্টরিন অফ নেসেসিটি, আমি দেখো না সাংবিধানিক উপায়েই আপনার প্রধানমন্ত্রীর প্রস্তাব করলেন একজন সংসদের নাম, আমরা আনঅনিমাসলি সবাই সাপোর্ট দিলাম যে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার, তার সভাপতিত্বে অধিবেশনটা শুরু হলো। অর্থাৎ জিরো থেকে বিগিনিং করতে হলো আমাদের। এই যে আমরা সবাই ঐক্যবদ্ধ হলাম এই বিষয়টা, এটাও কিন্তু একটা সৌন্দর্যের দিক। এবং তারপরে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হলো, এরপরে শোক প্রস্তাব হলো, যে অর্ডিন্যান্স গুলো আমরা আজকে উত্থাপন করলাম আমাদের আইনমন্ত্রী, সে অর্ডিন্যান্স গুলো তো আপনার শাহাবুদ্দিন চুপ্পু কর্তৃক, অর্থাৎ ডক্টর ইউনূস সরকারের অর্ডিন্যান্স 133টি, এটা তো শাহাবুদ্দিন সাহেবের স্বাক্ষরেই এসছে, তাই না? তাহলে সেই অর্ডিন্যান্স গুলো তো আলোচনা করছেন, তাহলে এগুলোকে আপনি সবরিতা বলবেন না? আপনি একটা জিনিস শুরু করবেন কিভাবে আপনি বলেন? আপনি প্রথমে যে কাজটা করেননি সেই কাজের আপনার দায়িত্ব এখনো আপনাকে বহন করতে হবে, তাই না? আপনি এই অর্ডিন্যান্স গুলো আপনার যে আজকে উত্থাপিত হলো, এটা কিভাবে উত্থাপিত হবে তাইলে আপনি বলেন? এটা শাহাবুদ্দিন চুপ্পু কর্তৃক ইউনূস সরকারের অধীনে এই অর্ডিন্যান্স গুলো হয়েছে। সবগুলোর মধ্যে একটা সবিরোধিত্ব রয়েছে। অতএব আপনারা যে ওয়াকআউট করেছেন, এটাকে কিন্তু এটা সৌন্দর্য একটা দিক। আবার আসবেন, যেহেতু প্রশ্নটা শেষ হয়েছে, যে প্রশ্নে আপনারা ওয়াকআউট করেছেন সে প্রশ্ন তো শেষ হয়েছে, অর্থাৎ আবারও সংসদ প্রাণবন্ত হবে। আমরা চাচ্ছি যে গণ অভ্যুত্থানের সকল শক্তি আমরা ইউনাইটেডলি আমাদের যে গণতান্ত্রিক অগ্রযাত্রা, এই অগ্রযাত্রা ধরে রাখবো এবং ফ্যাসিবাদ যেন আবারও প্রতিষ্ঠিত না হতে পারে। এজন্য আমাদের প্রধানমন্ত্রী দেখেন আজকে বলেছেন যে এই সংসদ জনগণের সংসদ, এই সংসদ কোনো দলের সংসদ না। স্পিকারের উদ্দেশ্যে বলেছেন আপনি এখন থেকে সংসদের স্পিকার, আপনি কোনো দলের স্পিকার না। এই যে আমাদের যে একটা কর্ডিয়ালিটি অ্যাটিটিউড, এটাকে কিন্তু আমি মনে হয় যে আগামী পার্লামেন্টটা অনেক প্রাণবন্ত হবে। এই সমস্ত জিনিসকে আপনি যদি সামনে তুলে আনেন, তাহলে কিন্তু আগাতে পারবো না, কোনো না কোনো ভাবে তো আপনাকে স্টার্ট করতেই হবে। সুতরাং আমার দৃঢ় বিশ্বাস এই আগামী যে পার্লামেন্টটা হচ্ছে, দেখেন কত আজকে অনেক আপনার মানুষ ধারণা করেছিল যে সংসদে প্রথম থেকে ওয়াকআউট হবে, গন্ডগোল হবে, চিৎকার হবে, কিচ্ছু কি হয়েছে? আপনার শেষে শাহাবুদ্দিন প্রেসিডেন্টের ভাষণের সময় আপনারা ওয়াকআউট করেছেন। সেই ওয়াকআউটকে তো আমরা বলেছি যেটা গণতন্ত্রের একটা সৌন্দর্য।
যখন আপনি প্রশ্ন তুলছেন তখন আমরা বলছি যে আপনার তো এর আন্ডারে শপথ নিয়েছেন, অতএব এটা স্ববিরোধিতা। সুতরাং আলোচনা সমালোচনা করে তর্ক বিতর্ক ডিবেটস আর্গুমেন্টস এর মাধ্যমে আমাদের সব সমস্যার সমাধান হবে। জুলাই সনদ নিয়ে এত কথা বলা হয়, দেখেন জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে বা জুলাই সনদ মানার ব্যাপারে বিএনপি কত কর্ডিয়াল। বিএনপি সবার আগে সিগনেচার করেছে, তারপরে জামাত সিগনেচার করেছে, আমাদের সাইদ মুস্তাফিজদের দল তো সবার শেষে সিগনেচার করলো। আমরা সাধুবাদ জানাই, আমি এটাকে সমালোচনা করছি না। এবং জুলাই সনদে রয়েছে যে ডেপুটি স্পিকারকে আমরা বিরোধী দলকে দিব, জুলাই সনদের বক্তব্য, সেই জুলাই সনদের ডেপুটি স্পিকারকে আমরা বিরোধী দল নিবে, সেটা সংবিধানে ইনকর্পোরেট হওয়ার আগেই আমাদের কর্ডিয়ালিটিটা দেখেন, আন্তরিকতা দেখেন। আপনার ইনকর্পোরেট হওয়ার আগেই আমরা বলছি যে ঠিক আছে ডেপুটি স্পিকারটা বিরোধী দল পাবে। অর্থাৎ জুলাই সনদ যে আমরা মানবো অক্ষরে অক্ষরে, আমাদের নোট অফ ডিসেন্ট সহ, সেটার একটা দেখেন কর্ডিয়ালিটি। কিন্তু বলা হচ্ছে যে বিএনপি জুলাই সনদ মানে না। আমি তো দেখলাম যে বিএনপি সবচেয়ে বেশি জুলাই সনদটাকে আপনার ওবে করছে বা মানছে। এবং সাইফ মুস্তাফিজ, আপনি নিশ্চয়ই এই বিষয়গুলো মন্তব্য করবেন, আপনার চেহারা দেখে তাই মনে হচ্ছে। তবে সেই মন্তব্য শোনার আগে শাহ ইফতেখার তারেক, আপনার কাছে একটু আসতেই চাই। সেটি হচ্ছে রাষ্ট্রপতির ভাষণের পরে সংসদে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে, সেটি আপনি কিভাবে দেখছেন? এবং একই সাথে এনসিপির নেতারা যে অভিযোগ করছেন যে বিএনপি আওয়ামী লীগকে এক ধরনের ফিরিয়ে আনার প্রক্রিয়ার মধ্যে আছে, তার সাথেও একমত কিনা? আমার আগে যে দুজন আলোচক আলোচনা করলেন, তাদের দুজনের কথার মধ্যেই কিন্তু যুক্তি আছে। অতএব কোনো যুক্তিকে ফেলে দেওয়ার মতো না একেবারে। 5ই আগস্টের পরবর্তী সময়টা যদি আমরা একটু কল্পনা করি, অনেক কিছুই আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে হয়নি, এটা ছিল বাস্তবতা। ওই সময়ে যা চাওয়া হয়েছে তাই পূরণ করা গেছে, বিষয়টা এরকম ছিল না। তো যার কারণে সেটার কিছু রেশ তো থেকেই যাবে। এবং আজকে বিএনপির ভূমিকা, বিএনপির দৃষ্টিতে সেটা ঠিক, আবার বিরোধী দলের ভূমিকা সেটা বিরোধী দলের দৃষ্টিতে সেটা ঠিক। এটা আমাদেরকে একটা শিক্ষা দিল, এটাকে আমি নেতিবাচক ভাবে দেখতে চাই না। আব্দুল বারী হেলাল ভাই যেটা বললেন যে সামনে এই সংসদ যেন কার্যকর হয়, সেই ব্যাপারে সকলে মিলে যদি উদ্যোগ গ্রহণ করে, এই সমস্ত কালিমা আমরা পিছনে ফেলে সামনের দিনগুলোকে সুন্দর করতে পারবো। আপনি যে প্রশ্নটি করেছেন, সেই প্রশ্নটি আমি আব্দুল বারী হেলাল ভাই সহ বিশেষ করে তিনি যেহেতু বিএনপির প্রতিনিধি হিসেবে আছেন, সেই প্রশ্নটি আমি রেখে যেতে চাই। সেটা হচ্ছে একটু অন্যভাবে, আওয়ামী লীগ ফিরে আসাটা কতটুকু সম্ভব, এটা যারা একটু রাজনৈতিক ভাবে সচেতন তারা বুঝবেন যে আওয়ামী লীগ ফিরে আসাটা অনেক কঠিন। কিন্তু আওয়ামী লীগের দড়িটা যে খুঁটিতে বাঁধা ছিল, সেই খুঁটিটা কি এখনো সেই অবস্থায় আছে, নাকি সেই খুঁটি থেকে দড়িটা আমরা খুলতে পেরেছি? এটা হচ্ছে ওই খুঁটি থেকে যদি দড়ি, দেশের দড়ি, শাসক দলের দড়ি খোলা থাকে, তাহলে আমরা আশা করব সামনের দিনগুলো ভালো হবে। আর যদি আওয়ামী লীগের গলার দড়ি যে খুঁটিতে বাঁধা ছিল এখনো যদি সেই খুঁটিতেই বাঁধা থাকে, তাহলে আওয়ামী লীগ ফিরে আসা না আসা গুরুত্বপূর্ণ না, কোন দল আবার আওয়ামী লীগ হয়ে ওঠাটা তখন সময়ের অপেক্ষা নয়। ইলিয়াস খান। না ভাই তো বললেন আওয়ামী লীগ, এটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। কারণ আওয়ামী লীগের দ্বারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি। আমি জানি না হেলাল ভাইয়ের নামে কয়টি মামলা আছে, অনেক নেতার নামে, একজন নেতার নামে 452টি মামলা আছে। এরকম অনেক নেতার নামে, ঘরে ঘুমোতে পারেননি, এই চরে গিয়ে নৌকায় ঘুমিয়েছেন, জঙ্গলে থেকেছেন, কোর্টের বারান্দায় দৌড়াতে হয়েছে, এগুলো তো বিএনপির হয়েছে। তারপর আপনি দেখুন যে গুমের কথা বলা হচ্ছে, গুম কমিশন যে রিপোর্ট দিয়েছে সেখানে দেখবেন যে বেশি গুম হয়েছে বিএনপির লোকজন, এবং যা ফেরত আসছে সবচেয়ে কম ফেরত আসে বিএনপির লোকজন, তাদেরকে বেশি হত্যা করা হয়েছে। সুতরাং বিএনপি আওয়ামী লীগকে নিয়ে আসবে, এটার ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। ইলেকশনের আগে একদম কিছু দল নানা ধরনের ন্যারেটিভ তৈরি করছে, যেমন এই জুলাই সনদের কথা বলা হচ্ছে যে বিএনপি মানে না, হ্যাং ত্যাং। এই যে আমার বন্ধু আছে, তরুণ বন্ধু, তার তো এই হেলাল ভাই একটু বললেন যে তারা কিন্তু একদম সর্বশেষ সিগনেচার করেছে। বাট বিএনপি বহু বিষয়ে নোট অফ ডিসেন্ট থাকা সত্ত্বেও তারা কিন্তু আগে সিগনেচার করেছে। সুতরাং এই ন্যারেটিভ এগুলো তৈরি করা হচ্ছে যে আওয়ামী লীগ। একটি প্রমাণ দিক কী কারণে মনে হচ্ছে যে আওয়ামী লীগ ফেরত আসবে, একটি প্রমাণ দিক কী কারণে মনে হচ্ছে যে আওয়ামী লীগ ফেরত আসবে এবং বিএনপি ফেরত আনতেছে। আপনি দেখুন বিএনপি কতভাবে ক্ষতিগ্রস্ত। আজকে যিনি প্রধানমন্ত্রী, তিনি 17 বছর দেশে থাকতে পারেননি, তার মৃত ভাইয়ের মুখটি তিনি দেখতে পারেননি,
তার মাকে মাত্র 2বার দেখেছেন 17 বছরে। তাকে বিভিন্নভাবে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছিল আমরা জানি। সবচেয়ে তো বিএনপি জিয়া পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং আজকে যে বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়েছে, হয়তো আমরা অনেকে বলি যে পরিণত বয়সে মৃত্যু, বাট এটি কিন্তু সত্য। তিনি বিনা চিকিৎসা অনেক দিন জেলে ছিলেন, প্রায় 6 বছর তিনি জেল খেটেছেন। সুতরাং এর চেয়ে বিএনপি চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কেউ হয়নি। সুতরাং বিএনপি তাদেরকে ফেরত আনবে কেন? এগুলো এই ভোটের আগে নানা কৌশল করা হয়েছে যে বিএনপিকে কীভাবে মেলাইন করা যায়। এই বিভিন্ন বাহিনীর কথা বলে, আমি স্টুডেন্টদের নাম উচ্চারণ করতে চাই না, ফেসবুকে কিছু ফেক আইডি দিয়ে নানা কিছু সত্য মিথ্যা বলে যতভাবে বিএনপিকে মেলাইন করা যায়, এবং এমন একটা হাইপ তুলেছিল আমাদের বিরোধী দলগুলো যে তার ক্ষমতায় চলে আসছে, এবং অনেক ভুয়া জরিপ বিভিন্ন ব্যক্তি বিভিন্ন প্রতিষ্ঠান দিয়ে করা হয়েছে। আপনি দেখেছেন এগুলো ক্ষমতায় যাওয়ার একটি ইচ্ছা ছিল। এবং আরেকটু দেখুন, লেটেস্ট দেখুন, আমরা একটু আগে আমরা আলোচনা করেছি যে বাংলাদেশের ইতিহাসে এত অবাধ নিরপেক্ষ নির্বাচন আমরা কখনো দেখিনি, কিন্তু কদিন ধরে বলা হচ্ছে ইলেকট্রন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। এটি নতুন শুনছি, এবং রিপিটেডলি 2-1 দিন বলুক, কিন্তু প্রতিদিন বলছে এবং অনেক নেতা বলছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, তারা 200-র বেশি সিট পেয়েছিল, এই জন্য ক্ষমতায় যেতে পারে না ইঞ্জিনিয়ারিং কারণ। এগুলো ফেক কথা বলে, এগুলো হাস্যকর কথা বলে এইসব ন্যারেটিভ তৈরি করে আরও জনবিচ্ছিন্ন হচ্ছে। এগুলো না করে গণতন্ত্রের পক্ষে যে দল আজকে বিরোধী দল আছে তারাও কিন্তু নির্যাতিত হয়েছে বিভিন্নভাবে, তারাও কিন্তু নির্যাতিত হয়েছে, কিন্তু আজকে পুরো গণতান্ত্রিক প্রক্রিয়ার নির্বাচনকেই প্রশ্নবিদ্ধ করতে চায় আবার। এটা ঠিক না। সুতরাং আমি আমাদের বন্ধুদের বলতে চাই, আজকে যারা জামাত ইসলাম আছে বা অন্যান্য দল আছে, সবাই কিন্তু নির্যাতিত। পার্লামেন্টে যে 9টি দল আছে সবাই কোনোভাবে নির্যাতিত হয়েছে, আওয়ামী লীগের নির্যাতন নিষ্পেষণের শিকার হয়েছে। সবাই ঐক্যবদ্ধভাবে কীভাবে সামনের দিকে যাওয়া যায়, গণতন্ত্রকে সুসংহত করা যায়। আমরা এই 54 বছর ধরে শুনছি গণতন্ত্র সুসংহত করতে হবে, সুসংহত হয়নি। কিন্তু এই যুগে এসেও আমরা ভোটার বিরোধী নির্বাচন দেখেছি, এটি ভাবাও যায় না কিন্তু। এবং এটি নিয়ে কোনো বিকার ছিল না, এবং দেশটির অবস্থা এমন করা হয়েছিল, আপনার ব্যাংকটা আমার ইচ্ছে করে যে আমি নিয়ে যাব, সব টাকা কিন্তু আপনার। আমি একদিন 5 স্টার হোটেলে নিয়ে আর্মি দিয়ে, আমি আর এই জায়গায় নাম বলতে চাই না, পিস্তল ধরেই আমি সিগনেচার করে নিলাম। এই বাংলাদেশে এই বাস্তবতা হয়েছিল, এবং কারো কোনো বিকার নাই। আমি ব্যাংকের হাজার কোটি টাকা লুটপাট করতেছি। আপনার নিশ্চয়ই, আমি জানি না আপনার আছে কিনা, অনেক 5টি ব্যাংক আছে যে টাকা আছে আপনার, কিন্তু আপনি তুলতে পারছেন না, সব টাকা লুটপাট করে নিয়ে গেছে। এই বাংলাদেশের সৃষ্টি করা হয়েছিল। সুতরাং এই বাইরে গিয়ে আমরা একটা ভালো দেশ দেখতে চাই। আমাদের এখন যিনি প্রধানমন্ত্রী, আপনি তো স্টার্টিংটা দেখবেন, এই যে পরশুদিন তিনি কিন্তু ফ্যামিলি কার্ড বিতরণ করেছেন। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে নির্বাচনের সময় আমরা প্রতিশ্রুতির ফুলঝুরি ফুটাই, এই দেব সেই দেব, কিন্তু নির্বাচন হয়ে গেলে আমরা ভুলে যাই। এবং তিনি কিন্তু 15 দিনে একটু বেশি, বোধহয় কদিনে আমি ভুলে গেছি, তার মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করছে। এটি একটা ঐতিহাসিক ঘটনা। এবং সেই অনুষ্ঠানে কিন্তু তিনি বলেছেন যে আমরা কৃষি কার্ডও আগামী মাস থেকে বিতরণ করব। যেমন ফ্যামিলি কার্ড নিয়ে অনেক নানা ধরনের কথা বলা হয়েছিল, নগদ টাকা দেয়া ঠিক আছে, কিন্তু ফ্যামিলি কার্ড দেয়া ঠিক নেই, ইলেকশনের আগে আমরা এগুলো শুনেছি। আমরা আলোচনা করবো বিষয়গুলো নিয়ে, তবে সেটি বিরতির পর। দর্শক আলোচনা নিশ্চয়ই যুক্ত থাকবেন বিরতির পর আবার। ধন্যবাদ দর্শক, সাথে থাকার জন্য আবার আমন্ত্রণ 71 জার্নালে। SM সাইফ মোস্তাফিজ, আপনার কাছে আসলে প্রথমে আসতে চাই, হয়তো প্রশ্ন আপনার কাছে সবচেয়ে বেশি জমে গেছে। প্রথমত হচ্ছে, আজকের এই ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন সালাউদ্দিন আহমেদ যে এটি আপনাদের অনেকটা স্ববিরোধিতা কিনা সেটা তো জানতেই চাই। এবং একই সাথে ইলিয়াস খান একটি প্রশ্ন মানে আলোচনা আসলে বলছিলেন যে কেন আপনাদের মনে হচ্ছে যে বিএনপি আওয়ামী লীগকে ফিরে আনার প্রক্রিয়ার মধ্যে আছে। ধন্যবাদ। আসলে হেলাল ভাই এবং অনেকের কথার একসাথে উত্তরগুলো দিতে হবে। এখন হচ্ছে যে দেখেন, প্রথমত যে চুপ্পু সাহেবের অধীনে কেন আমাদের যারা উপদেষ্টারা কেন তারা সেখানে শপথ নিয়েছিলেন, সেই বিষয়টা কিন্তু আমি প্রথমে উল্লেখ করেছি। এবং ইতিহাসের জায়গা থেকে আপনারা জানেন যে সে সময় তারেক রহমান সাহেবের সাথে কথা হয়েছে, এবং সেই সিদ্ধান্তগুলো গ্রহণ করার সময় তাকে আমরা গুরুত্বপূর্ণভাবে আসলে মনে করেছি যে তার মতামত এবং তাদের দলীয় সিদ্ধান্ত, এবং বাংলাদেশ জামাত ইসলাম থেকে শুরু করে প্রত্যেকটা রাজনৈতিক দল যারা আসলে জুলাই গণঅভ্যুত্থানের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, সেই জায়গা থেকে কিন্তু এই সিদ্ধান্তগুলো চাপিয়ে দেওয়া হয়েছিল। এবং আমাদের যে সিদ্ধান্তটা ছিল সেটা ছিল জাতীয় সরকারের দিকে, এটা ক্লিয়ার। এবং অনেকগুলো মানে একদম শেষ সময়কার কথোপকথন তো আর দেখা যাচ্ছে যে আপনাদের সামনে এখন তুলে ধরা যাচ্ছে না, কিন্তু অনেক আলোচনা থেকে কিন্তু এটা এসছে যে আমাদের তরুণদের পক্ষ থেকে
আমরা প্রস্তাব করেছিলাম যে একটা জাতীয় সরকার গঠন করার। কারণ আমরা চাইলেই, আমি এটা বারবার বলছি যে বিপ্লবী সরকার গঠন করা সম্ভব হতো, কিন্তু আমরা আর কোনো রক্তপাত চাইনি। কারণ এরকম একটা অবস্থান নিলে সেক্ষেত্রে বিএনপি বলি বা বিভিন্ন ভাবে বিপ্লব প্রতি বিপ্লব এরকম অনেকগুলো ঘটনা যেটা আসলে ইতিহাসে আমরা দেখতে পাই, সেই আলোকে কিন্তু এরকম ঘটনাগুলো ঘটার সম্ভাবনা ছিল। সেই জায়গা থেকে আমরা তাদেরকে গুরুত্ব দিয়েছি এবং আসলে আমরা প্রতারিত হয়েছি। আমাদের এটা একটা এবারকার বড় শিক্ষা যে আসলে তুলনামূলক যারা আমাদের সিনিয়র যারা রাজনীতিবিদ আছেন এবং যারা আসলে এখন এরকম করে কথা বলছেন, তাদেরকে আসলে ভরসা করাটা আমাদের জন্য একটা ভুল ছিল। এবং এই শিক্ষা থেকে আমি নেক্সট জেনারেশন বা আমাদেরকে এটা বলতে পারি যে আমরা আর এই ভুলগুলো সামনের দিনে নিশ্চয়ই করব না, যেন তারা বারবার এটা না বলতে পারে। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে আপনি বারবার বলছেন যে বিএনপি সব থেকে বেশি সাফার করেছে, এটাও আমি হাইলি এগ্রি করি। কিন্তু দেখেন, তারা যদি সাফার করতে, তারা আমাদের এক্সাম্পলটা টেনে, মানে আজকে কিন্তু সংসদীয় অধিবেশনে তাকে অভিশংসন করে সেই জায়গাটা কিন্তু তাকে সরানোর একটা সুযোগ ছিল। তারা বারবার ব্যাড একটা এক্সাম্পল ক্রিয়েট করে বারবার বলে যে আপনারা যদি এটা করছেন তাহলে আমরাও কেন করতে পারবো না। রাদার আমরা যদি ভুলও করে থাকি, সেখানে তাদের কথা উচিত ছিল যে আচ্ছা ঠিক আছে, জুলাইয়ের আকাঙ্ক্ষা তাহলে আমরাই বাস্তবায়ন করলাম, আমরাই তাহলে প্রকৃতভাবে ওইভাবে অন করি। তো সে বারবার হচ্ছে যে আপনারা কেন করছিলেন, যেখানে শুধু তাদেরই ভূমিকা ছিল, তো সেটা বারবার তারা তুলে আনছে। এবং আওয়ামী লীগ কেন ফিরে আসবে বা কেন আসছে, আপনারাই দেখেন যে আমি নাম উল্লেখ করছি না, বিএনপিরই বর্তমানে একজন সংসদ সদস্য, তিনি হচ্ছে যে সে আওয়ামী লীগের সে যে কারাবন্দী ছিলেন তাকে জেল থেকে একদম মালা দিয়ে ফুল দিয়ে ছাড়িয়ে নিয়ে আসছেন, এবং সেটা একদম ফলো করে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছি। এবং এই ইলেকশন তো আমার করার এবার অভিজ্ঞতা আছে। তো আমাদের যিনি বললেন, আমরা আসলে আওয়ামী লীগের ইলেকশন গুলার পরও এই চ্যানেল ৭১ বা এরকম অনেকগুলো চ্যানেলে তাদের এরকম সে সময়ের যারা আওয়ামী লীগ পন্থী যারা কলামিস্ট আছেন, সাংবাদিক আছেন, তাদের মুখে এরকম কথা শুনতাম না, ইলেকশনটা একদম ফ্রি ফেয়ার হয়েছে, কোথায় কোন কি কারচুপি। তো এরকম একটা টোন আমি করতে শুনলাম এবং তার চোখে কোন রকম কিছু দেখেননি। আমি নিজে পার্টিসিপেট করেছি ইলেকশন এবং সেখানকার আলোকে আমি বলতে পারি যে যখন ফলাফল ঘোষণা করা হচ্ছিল আমার যে আসনে, সেখানে আমি ৫-৬ হাজারের উপরে ব্যবধানে এগিয়েছিলাম। হঠাৎ করে ২ ঘন্টা গণনা বন্ধ এবং তারপরে সারা দেশে একরকম ফলাফল একদিকে যাওয়া শুরু হলো। এরকম অনেক ঘটনা ঘটেছে। দেখেন, আমরা সেই সময় চাইলেও এরকম নানা রকম বিরোধিতা বা এই কাজগুলো করতে পারতাম, কিন্তু এই শুধুমাত্র ক্ষমতার জন্য আমরা বাংলাদেশে নতুন করে আর কোনো বিপর্যয় আনতে চাইনি। এবং আমরা বারবার জুলাই সনদকে আপহোল্ড করেছি। আপনারা দুইজনই আলোচক বললেন যে আমরা কেন পরে সিগনেচার করেছি। আমাদের পরে সিগনেচার করার জন্যই আসলে এই আইনি ভিত্তি পাওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে, গণভোট যুক্ত করা হয়েছে। না হলে তো তা হতো না। আপনারা যেরকম জুলাইয়ের এর আগে আরেকটা ওত নিলেন এবং সেই জুলাই সনদের কোনো তো আইনি ভিত্তিটা আপনারা রাখতে চাননি। তো তরুণরা এই জায়গাটায় কঠোর অবস্থানে ছিল দেখে কিন্তু এই পরিণতির দিকে আমরা এগোতে পেরেছি। এবং সর্বশেষ আমরা দেখলাম যে সেই জুলাই সনদটাকেও আসলে এখন বাস্তবায়নের দিকে নানাভাবে ব্যাহত করা হচ্ছে। আমি জানি না, আমি হয়তো জানার ক্ষেত্রে আমার অজ্ঞতা থাকতে পারে, কিন্তু বিশ্বের কোন জায়গায় এরকম আছে যে মানে সংবিধান যারা সংস্কার করবে সেটা তো কোথাও আসলে এটা মানে যুক্ত থাকার কথা না। তো এবং নির্বাচন করার আগেই তো এটা উল্লেখ করা ছিল যে জুলাই সনদের ব্যাপারটার ক্ষেত্রে যে 2টি বিষয়ে শপথ নিতে হবে। তো হঠাৎ করে বিএনপির যিনি আজকে স্পিকার হলেন, সে হাফিজ সাহেবের কাছে আমরা শুনেছি যে আমরা তখন এই বিষয়গুলো মেনে নিয়েছি কারণ আমরা নির্বাচনটা তাড়াতাড়ি চেয়েছি এবং এটা না হলে আসলে নির্বাচন হতো না। তো তারাই স্ববিরোধী অনেকগুলো বক্তব্য এবং তাদের যে দ্বিচারিতা, তারা যে আসলে জাতির সাথে প্রতারণা করেছে, তাদের এরকম সিনিয়র অনেকগুলো লিডারের কথা আমরা বলতে পারি। এবং আওয়ামী লীগকে তারা ফিরিয়ে আনার সর্বচেষ্টা করছে, যেখানে যে উচ্ছিষ্ট যেসব আওয়ামী লীগরা আছে, এরকম চুপ্পুর মতো যেসব লোকজনরা আছে, তাদেরকে নানাভাবে এম্পাওয়ার করা হচ্ছে, তাদেরকে ভোটের মাঠে তারা নানাভাবে ব্যবহার করার চেষ্টা করেছে, ক্যাডার ভিত্তিক রাজনীতির ক্ষেত্রে বলেন, সাংগঠনিক জায়গা থেকে বলেন, এবং তাদের রেখে দেওয়া অনেক অর্থ সম্পদ তারা যেহেতু এখন পাহারা দিচ্ছে, সেই জায়গায় তো তাদের আসলে এই জায়গাটা প্রয়োজন। এবং আমি তো উল্লেখ করলাম, আপনি বুঝে থাকার কথা যে আসলে কোন এমপির কথা বলছি, কে আসলে ফুলের মালা দিয়ে আওয়ামী লীগকে বরণ করছে। তো এই মানুষগুলো তো আস্তে আস্তে অ্যাকোমোডেট হচ্ছে। এবং আমার আরেক সমালোচক কিন্তু বললেন যে যেই খুঁটিতে যে জোটটা ছিল সেটা এখন কোন অবস্থায় আছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ কিন্তু উচ্ছ্বসিত, মানে বিএনপির জয় বলেন বা বিএনপির মুখগুলাতে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি তারা উচ্ছ্বসিত হচ্ছে এবং তারা অ্যাকোমোডেট হচ্ছে, যেটা খুবই আনফরচুনেট বিএনপির জন্য, যারা আসলে দীর্ঘ 17 বছর ধরে লড়াই সংগ্রাম করেছে
বিশেষ করে আমি হেলাল ভাইদের মতো যারা নেতারা আছেন তাদের কথা উল্লেখ করতে চাই। এখন আমরা দেখতে পাচ্ছি যে কিছু সুসময়ের পাখি যারা বিভিন্ন সময়, মানে তারেক রহমান সাহেবকে ছাড়া বলছি, যে যারা সুযোগ ছিল দেশে থেকে রাজনীতি করার, তারা লন্ডনে ছিল, তারা এই অমুক দেশ ছিল, নাম না জানি না আমরা, এরকম অনেক দেশের নাগরিকত্ব নিয়ে সে দেশে বসবাস করতো, কিন্তু সাফার করেছে আমার শাহজাদপুরের যে তৃণমূলের যারা নেতাকর্মী বিএনপির আছে তারা। এখন আমি তাদেরকে দেখছি তারা কোথাও ইম্পর্ট হচ্ছে না, বরঞ্চ এই সুসময়ের পাখিরা যারা এখন দেশে এসছে তারা রাতারাতি এমপি হয়ে গেছে, মন্ত্রী বনে গেছে। এবং আপনি যদি বিএনপির মন্ত্রিসভাটা দেখেন, সেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলেই প্রকৃত যারা এই 17 বছর ধরে বিএনপি কে ফ্যাসিলিটেট করেছে, যারা আমরা দেখেছি রুহুল কবির রিজভী সাহেব থেকে শুরু করে, যিনি একাই বিএনপির অফিসের সামনে লড়াই করেছেন, এরকম অনেক নেতারা আছেন যাদেরকে আসলে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বা এরকম জায়গায় আসলে বাংলাদেশের মানুষ দেখতে চেয়েছিল, যারা আসলে আমরা তাদের দলকে সাপোর্ট করি না, কিন্তু 17 বছর ধরে এই তৃণমূলে যাদের নেতাদেরকে দেখেছিলাম, যারা গুম খুন হয়েছে, যাদের পরিবার নানাভাবে সাফার করেছে, তারা বিভিন্ন জায়গায় যে নিজেরা বসবাস করেছে নিজের ঘর ছেড়ে, সে মানুষগুলোকে আমরা দেখছি না ইম্পোর্ট হতে। আপনার যে অভিযোগগুলো সাইফ মুস্তাফিজ, কিছু প্রেসক্রিপশনের আন্ডারে সেই অভিযোগগুলোর উত্তর নিশ্চয়ই আমরা আজিজুল বারী হেলালের কাছ থেকে পাবো। আজকের যা যা হচ্ছে সেগুলো চলছে। আজিজুল বারী হেলাল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, সাইফ মুস্তাফিজ যে কথাগুলো বলছেন বারবার, বিএনপি প্রতারণা করেছে জাতির সাথে এবং তাদের সাথেও নানা ধরনের যে বিষয়গুলো সামনে তিনি তুলে ধরেছেন, এবং আওয়ামী লীগকে বারবারই বলা হচ্ছে যে তারা পুনর্বাসনের, মানে আপনারা পুনর্বাসনের চেষ্টা করছেন নানা দিক দিয়ে। এই বিষয়ে আসলে আপনি কি বলবেন? আমরা জাতির সাথে প্রতারণা করলাম না কোথায়? আপনার প্রেসিডেন্টকে যদি আপনি সে সময় সরালেন না, এখন যে যদি সরাতেন কিভাবে, মানে সরালে যে শূন্যস্থান তৈরি হতো সেখানে আপনি কিভাবে পূরণ করতেন সেটা নিয়ে কি আলোচনা করেছেন? আপনারা তো, আমি দেখলাম যে আপনারা কিছুদিন পরে প্রেসিডেন্ট ডক্টর ইউনূসের বাড়ির সামনে যে বললেন যে প্রেসিডেন্টকে পদত্যাগ করতে, প্রায় 15-20 দিন পরে পদত্যাগ করতে হবে, তার জায়গায় কে যাবে, এইসব বিষয় নিয়ে কি আলোচনা করেছেন? এটা কিন্তু আমরা বা আপনি জাতীয় রাজনীতিবিদদের আপনারা আশ্বস্ত হয়েছিলেন যে কি প্রেসিডেন্ট থাকলে সমস্যা নেই, এইরকম কথা বলছেন। অত এই যে আপনাদের সাথে কথোপকথন, এখানে আমি ছিলাম না, কিন্তু আমার ধারণা যে আপনারা কোনো ধারণা দেননি যে যদি প্রেসিডেন্টকে ছড়ান সেই শূন্যস্থান কিভাবে পূরণ করবেন। একটা করেনসাম সিচুয়েশন বা টিমালসের সিচুয়েশন তখন প্রিভেল করছিল, তখন আরেকটি প্রেসিডেন্টকে সরিয়ে আপনি কাকে আনবেন সেই বিষয়ে পরিষ্কার ধারণা ছিল না। আরেকটা হলো কি যে আপনি বলছেন যে জাতীয় সরকার গঠনের কথা বলেছিলেন, জাতীয় সরকার গঠন যদি তখন আপনি করতেন তাহলে ইলেকশনটা করার সময় কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এটা কি হতো না, যে আপনি ইলেকশনটা করতো কে? কারণ সবাই আমরা সরকারে, তাহলে ইলেকশনটা করার সময় কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হতো না? এটা, এই ধারণাটা তো আপনাকে বুঝতে হবে। আর একটা বলছেন যে আওয়ামী লীগ পুনর্বাসনের কথা বলছেন, আপনি ভোটের পার্সেন্টেজ দেখেন, বিএনপি প্রায় 50+% ভোট পেয়েছে, তাই না? বিএনপির আগে ভোট ছিল 40+, এখন হয়েছে সেটা 50, তাই না? আর আপনার জামাতের ভোট ছিল 8 থেকে 10, 10+, সেটা হয়েছে 32। তাইলে এখন বোঝেন যে আওয়ামী লীগের যে ভোট, এটা তো বাংলাদেশে রয়ে গেছে। আওয়ামী লীগের যারা পালিয়ে গেছে, যারা চলে গেছে, কিন্তু আওয়ামী লীগের যে একটা বিরাট ভোট ব্যাংক, সেই ভোটটা রয়ে গেছে না? এই ভোটটা পেলো কে তাহলে? আপনি বলেন, আমরা কি পেলাম না ওরা জামাত পেল না কারা পেল? সুতরাং পুনর্বাসন আওয়ামী লীগের আপনি এখানে কেউ করছে না। এটা হলো আপনার প্রকৃতির একটা ব্যবস্থা, যে আওয়ামী লীগের সবাইকে আপনি সবাইকে আপনি দেশ থেকে চলে যান, তারা কিন্তু রয়েছে, এবং সবাইকে বিচারের আওতায়ও কিন্তু আপনার আনা সম্ভব হচ্ছে না। যারা যারা দোষী তাদেরকে আনা হয়েছে। আমরা কিন্তু এই ব্যাপারে ঐক্যবদ্ধ। আজকে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে ফ্যাসিবাদী শক্তি যেন আর কখনো বাংলাদেশে মাথাচাড়া না দিতে পারে, আমরা এই জন্য ঐক্য বজায় রাখবো। আপনি এখন আমাকে ব্লেম দিতে পারেন যে আমরা করছি, আমিও যদি আপনাকে ব্লেম দিই তাহলে তো আবার সেই পুরনো ইতিহাসে চলে যাব। লেটস গো ফর এ গুড ইনিশিয়েটিভস টু এস্টাবলিশ দ্য হারমোনিয়াস কোঅপারেশন টু ইরাডিক্ট দ্য আওয়ামী ফ্যাসিজম, তাই না? আমাদের এখন এই সমস্ত আলোচনা না করে আমাদের মেন হলো যে আমরা এই সংসদটাকে কার্যকর করে দেশের
আপনার উন্নয়ন এবং ফ্যাসিবাদী শক্তি যেন আর প্রভাব বিস্তার করতে না পারে, এবং আমরা যেন আপনার পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসাবে আর বিশ্বের বুকে না পরিচিত হই। আমাদের সামনে এখন বহু চ্যালেঞ্জ, দেখেন ইকোনমিক চ্যালেঞ্জ, আজকে বিশ্বব্যাপী যে একটা উন্মাদনা সৃষ্টি হয়েছে ইরান যুদ্ধের ফলে, এইটা আমাদের দেশের, শুধু আমাদের দেশ না, সারা পৃথিবীকে কাঁপিয়ে তুলছে। বিশেষ করে দ্রব্যমূল্য, তারপরে জ্বালানি, সভ্যতার যে চালিকা শক্তি জ্বালানি, এইসব বিষয় আমাদের ফেস করতে হবে। এরপরে আমাদের জুলাই সনদে কত 84 পয়েন্টস, এইসব নিয়ে আলোচনা করতে হবে, সেটাকে সাংবিধানিক রূপ দিতে হবে, আইনি ভিত্তি দিতে হবে, তারপরে আবার সেই আলোকে দেশ চালাতে হবে। কত কাজ আমাদের বাকি রয়ে গেছে। আমি আজকে সংসদে যে দেখলাম যে 1 মিনিট আপনার দম ফেরানোর সময় নেই, যে মানে একটার পর একটা আপনার প্রস্তাবনা তুলছে, সেটার উপর আলোচনা। আজকে তো আপনার উদ্বোধনী অনুষ্ঠান ছিল, সুতরাং সবকিছু সেরিমোনিয়াসলি কিছু ভূমিকা দিয়ে হয়েছে, কিন্তু এরপর তো পূর্ণাঙ্গ আলোচনা যাবে। এখন যদি আমরা এই পুরনো কুতর্কগুলো, এগুলো আমি বিতর্কের কুতর্ক বলবো, এই কুতর্কগুলো তুলে আনেন, তাহলে কিন্তু এই সংসদকে যদি কার্যকর করতে না পারেন, তাহলে কিন্তু অটোমেটিক্যালি ওই ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসন হওয়া লাগবে না, ও কিন্তু এমনি পুনরুজ্জীবিত হয়ে যাবে। সুতরাং আমাদের ঐক্য ঠিক রাখতে হবে, সংসদটাকে ভাইব্রেন্ট করতে হবে। এখন যদি নির্বাচনকে আপনি বলেন যে এখানে রিগিং হয়েছে, এখানে ইলেকশনে ইঞ্জিনিয়ারিং হয়েছে, তাহলে আমরাও যদি এরকম কিছু কিছু অভিযোগ করি, তাহলে লাভটা কার হচ্ছে? ওই পারাবত্য ফ্যাসিবাদী শক্তির, যে ওরাও ইলেকশন ক্রাফট করতো, আমরাও করছি, তাহলে ওদের সাথে আমাদের পার্থক্য থাকলো কি? বরঞ্চ আমি মনে করি যে ডক্টর ইউনূস যেটা বলেছিল যে ঐতিহাসিক নির্বাচন, তার থেকেও আমি দেখলাম যে এই নির্বাচন নিয়ে কত কিছু ফোরকাস্ট করা হয়েছিল, যে নির্বাচন হবে না, নির্বাচনে গন্ডগোল হবে, পুলিশ কাজ করতে পারবে না, মনোবল ভেঙে যাবে। কিন্তু সব তর্ক বিতর্ককে বাদ দিয়ে আমরা কি একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন করতে পারিনি? এটা শুধু কি ক্রেডিবল টু ডোমেস্টিক্যালি? নো, ইট ইজ ক্রেডিবল টু ইন্টারন্যাশনালি। আমরা এত জি, আমরা ফিরবো আলোচনায়, কারণ বিরোধী দলের পক্ষ থেকে বলা হয়েছে যে ছায়া সংসদের একটি বিষয় এবার থাকবে, যারা সরকারের সকল বিষয়ের দিকে নজর রাখবে। আমরা সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব বিরতির পর। নিশ্চিত দর্শক, আপনারা বিরতির পর আলোচনায় যুক্ত হবেন। ধন্যবাদ দর্শক, সাথে থাকার জন্য আমন্ত্রণ আবারও ৭১ জার্নালে। আমরা আলোচনার একেবারে শেষ প্রান্তে রয়েছে। ইলিয়াস খানের মধ্যে প্রশ্ন আছে আমাদের অতিথিদের। না, প্রশ্ন হচ্ছে এটাই যে প্রথম দিন থেকে যে সংসদে ধরুন সরকারি দল আর বিরোধী দল কি বলে এক ধরনের মুখোমুখি বলা যায় অনেক সময়, আমি যদিও এটাকে উত্তপ্ত বলতে চাই না, তো এটি কি কন্টিনিউ করবেন? আমরা একটা ভালো সংসদ পাবো, আমরা কি আশা করতে পারি? একটা প্রাণবন্ত সংসদ পাবো? আমরা উত্তপ্ত সংসদ না বলে প্রাণবন্ত সংসদ আদৌ পাবো কিনা? হেলাল ভাই আছেন, তিনি কি বলবেন? তিনি তো একজন সংসদ সদস্য। আমরা কি আশা করতে পারি? প্রাণবন্ত এবং উপভোগ্য হবে। আজকে তার একটা নমুনা আপনারা দেখেছেন, যে আমি বলছি যে 0 থেকে শুরু হলো, আপনি কিভাবে শুরু করতেন, এইটাই তো আপনার একটা $1 মিলিয়ন কোশ্চেন ছিল। সেখানে আমাদের সমস্ত রাজনৈতিক দল আনএনিমাসলি ইউনাইটেড হয়েছে যে প্রধানমন্ত্রী একজন সদস্যের নাম প্রস্তাব করেছে, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যারের নাম, তিনি সভাপতিত্বে শুরু করেছেন। এই প্রেসিডেন্স আমাদের ছিল 73-তে আব্দুর রশিদ তর্ক বাগিশের মাধ্যমে যে সূচনা হয়েছিল, সেরকম একটা শূন্যতা আমাদের এখানে শুরু হয়েছিল। আমরা সেটা সবাই মিলে ঠিক করেছি, এবং একজন সদস্যর অধীনে আমরা স্পিকার নির্বাচন করে স্পিকারটা আবার অধিবেশন শুরু করলো। সেখানে শোক প্রস্তাব হলো, 133টি অর্ডিন্যান্স জারি হলো, 5টি কমিটি হলো, দিনে সব কাজ হয়েছে। এবং দেখেন যে যখন সদস্য নির্বাচিত হলো, তখন কিন্তু বিরোধী দল থেকে তাকে কংগ্রাচুলেট করা হলো, স্পিকারকে কংগ্রাচুলেট করা হলো, ডেপুটি স্পিকারকে কংগ্রাচুলেট করা হলো, এবং শোক প্রস্তাবে কংগ্রাচুলেট করা কথা বললো। আপনার প্রেসিডেন্টের ভাষণের সময় আপনি ওয়াক আউট করলেন। আমরা সেটা বলছি যে সংসদীয় গণতন্ত্রের একটা বিউটি, এটা থাকতেই পারে। তারা যে ফিরে আসবে না এমন কোনো কথা না। ওই প্রশ্নটা যেহেতু প্রেসিডেন্টের বক্তব্য শেষ, এখন তো আবার সংসদ শুরু হবে, এবং সংসদের সামনে কতগুলো দেখেন, তখন অনেক হয়তো আলোচনার সুযোগ হবে। শাহ ইফতেখার তারিক, আপনার কাছ থেকে শেষ মন্তব্য নিতে হবে, আমাদের সময় আসলে একেবারে কম। একেবারে শেষ। যাই হোক, নতুন সংসদ, প্রথমে সুন্দর সুন্দর কথা আমরা শুনতে পাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী চমৎকার কথা বলছেন,
আমরা আশাবাদী হচ্ছি, জনগণ আশাবাদী হচ্ছে। বিরোধী দল প্রথম দিন ঝাড়ু হাতে রাস্তায় নেমে পড়লেন। এখন অবশ্য মিরপুরের লোকজন ঝাড়ু খোঁজে, ঝাড়ুদার পাওয়া যাচ্ছে না। তো সকলে ইতিবাচক ভূমিকায় নেমেছেন, এটা ভালো। আমরা এই ইতিবাচকতা দেখতে চাই। আমাদের যদি গোল্ডফিশ মেমোরি না হয়ে থাকে, 2008-এর নির্বাচনের পরে শেখ হাসিনা তিনি কিন্তু চমৎকার চমৎকার কথা বলেছিলেন। তার মন্ত্রীরা মুহূর্তে বিভিন্ন জায়গায় হঠাৎ হঠাৎ হাসপাতালে যাচ্ছেন, হঠাৎ হঠাৎ অনেক কিছু করছেন। কিন্তু কিছুদিন পরে দেখলাম যে আশেপাশে তোষামোদীদের ভিড় দেখা যাচ্ছে। আজকের এই সরকারের আশেপাশেও কিন্তু তোষামোদীদের ভিড় দেখা যাচ্ছে। বিএনপিকে অনেক বেশি সতর্ক হতে হবে। আমাদের যেন ওই যে মুখ পুড়েছে, চুন খেয়ে মুখ পুড়েছে, সেই অভিজ্ঞতা যেন আবার না হয়। আমি বিএনপিকে বলবো যে জুলাই সনদ থেকে যত বেশি সরে যাবে এই সরকারের সামনে চ্যালেঞ্জ তত বড় হবে। কারণ বিএনপির সামনে অনেক বড় চ্যালেঞ্জ। ক্ষমতায় যারা এখন অধিষ্ঠিত হয়েছেন তাদের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ এত বড় আকারে আসবে, যদি জুলাই সনদ নিয়ে ওনারা প্রথমেই হাউকাও বাজিয়ে দেন, তখন কিন্তু ওই মূল চ্যালেঞ্জে ওনারা হেরে যাবেন। অতএব আমরা চাই না এই সরকার ব্যর্থ হোক, আমরা চাই এই সরকার সফল হোক, আমরা চাই বিরোধী দল সফল হোক, সকলে মিলে আমরা দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলি। অবশ্যই। আমি আমাদের ইলিয়াস সাহেবের সাথে একটাই বলতে চাই, উনি বলেছেন যে শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে। আরেকটু পরে টের পাবেন ইঞ্জিনিয়ারিং যে কোন কোন লেভেলে হয়েছে, এটা বিএনপিও জানে, বিরোধী দলও জানে। খেলা যে কোন কোন লেভেলে চলেছে এখন তো উভয় পক্ষ থেকে আস্তে আস্তে বের হচ্ছে। ইনি বলছেন ইনি ইঞ্জিনিয়ারিং করেছেন, উনি বলছেন উনি ইঞ্জিনিয়ারিং করেছেন। অতএব ইঞ্জিনিয়ারিং এর ফলাফল নিয়ে এখন আমরা মাঠ ঘোলা করতে চাই না। আমরা চাই দেশের পরিস্থিতি ভালো থাকুক। আমরা পেছনকে পেছনেই ফেলে দিতে চাই, সামনের দিকে আমরা ঐক্যবদ্ধভাবে দেশটাকে গড়ে তুলতে চাই। সাইফ এই মুস্তাফিজ, প্রত্যাশা শেষ করব। 1 মিনিটের কোনো মন্তব্য যদি থেকে থাকে। জি, দেন এগেন আমিও খুব পজিটিভলি আসলে চিন্তা করতে চাই এবং আমি মনে করি যে একটা প্রাণবন্ত সংসদ আমরা চাই এবং বর্তমান সরকারের যে নীতিমালা বা যে কাজগুলো করছে পজিটিভলি আমি দেখতে চাই। কিন্তু আমি আসলে এগুলোর পেছনের ঘটনাগুলো খুব একটা খুঁজে পাচ্ছি না। যেরকম ফ্যামিলি কার্ডকে আমি অ্যাপ্রিসিয়েট করি যে এটা ওনারা বাস্তবায়ন করছে পাইলট প্রজেক্ট হিসেবে, কিন্তু আমি অনেককেই জিজ্ঞাসা করেছি যে আসলে এটার খাতটা কি সেটা এখনো কেউ বলতে পারিনি। সো এত হাজার কোটি টাকার আপনি প্রতি মাসে বরাদ্দ দিচ্ছেন, কোন খাত থেকে এই টাকাটা অ্যালোকেট হবে, যেখানে আসলে আমাদের বর্তমানে ভাই বললো যে ইকোনমিক্যাল স্ট্রাকচার বা এই জায়গাটা কতটা ভঙ্গুর অবস্থায় আছে, সেখানে আপনি প্রতি মাসে যদি এত বড় একটা অ্যামাউন্ট মানুষকে দিচ্ছেন, সে টাকাটা কই থেকে আসবে? সেটা যদি এরকম হয় যে তারা নতুন গভর্নর বসেছে, সে নতুন টাকা ছাপিয়ে টাকার মান কমিয়ে সে টাকা দিতে চায়, সেটাও হতে পারে। বাট আসলে আমি এই ব্যাপারগুলোকে একটু নিশ্চয়ই, লক্ষ্য যেহেতু রাখা আপনারা প্রতিনিধিত্ব করবেন সংসদে, নিশ্চয়ই এই বিষয়গুলো সরকারের মুখোমুখি আপনারা করবেন। আমরাও সাধারণ মানুষ এই বিষয় সম্পর্কে হয়তো পরবর্তীতে পরিষ্কার হতে পারবো। আলোচনা সামনে চলবে, যেহেতু অধিবেশন সামনে যত আসবে ততই হয়তো আলোচনা করবার আরও নানা দিক সামনে চলে আসবে। ধন্যবাদ আপনাদের সবাইকে এবং ইলিয়াস খান অনেক ধন্যবাদ সময় দিয়েছেন এবং দর্শক আপনাদেরও ধন্যবাদ। দেখা হচ্ছে আবারও ৭১ জানালে।